ভ্রমণ পিপাসু মন বারবারই ছুটে যায় নতুন নতুন গন্তব্যের উদ্দেশ্যে। আজকের আমাদের গন্তব্য পিলিং। জায়গাটা যতটা সুন্দর ততটাই কিন্তু প্রকৃতির অপরূপ রূপরেখা সাজানো রয়েছে। হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজ আবারও আমরা বেরিয়ে পড়েছি এক নতুন গন্তব্যের উদ্দেশ্যে। এই ভিডিওতে শেয়ার করব যে কিভাবে আমরা কলকাতা থেকে পিলিং পৌঁছলাম, পিলিং যাওয়ার জন্য গাড়ি কোথা থেকে নিলাম, কিভাবে পৌঁছলাম, কত সময় লাগলো যেতে, গাড়িতে কত খরচ পড়লো, এবং তার সঙ্গে সঙ্গে এটাও দেখব হোটেলের খরচ কেমন, কেমন খাওয়া দাওয়া, সমস্ত কিছু এই ভিডিওটার মধ্যে থাকবে। তাই দেরি না করে আমরা পৌঁছে গেলাম শিয়ালদা স্টেশনে। শিয়ালদা স্টেশনে পৌঁছেই দেখি ট্রেন দাঁড়িয়ে আছে, তাই আর দেরি করলাম না। শিয়ালদা স্টেশন থেকে কেএফসির কিছু খাবার দাবার নিয়ে নিলাম। বাড়ি থেকে খেয়ে এসেছি, তাই হালকা কিছু খাবো বলেই কেএফসির কাউন্টার থেকে কিছু খাবার নিয়ে নিলাম। ট্রেন ছাড়তে একটু দেরি আছে, তাই আর দেরি করলাম না, এখনই খাওয়া দাওয়াটা সেরে নিচ্ছি। কারণ গরম গরম না খেলেই ঠান্ডা হলে ভালো লাগে না। খাওয়া দাওয়া কমপ্লিট করেই ঘুমিয়ে পড়বো। ঘুম ভাঙলো যখন, তখন উঠে দেখি শিলিগুড়ি স্টেশন পৌঁছাতে মাত্র আর 2টো স্টপেজ বাকি আছে। তাই চটপট উঠে ব্যাগপত্র গুছিয়ে নিলাম। আর চলুন বাইরের ভিউটা আপনাদেরকে দেখাই। পাহাড়ের কাছাকাছি পৌঁছে গেছি বলে বাইরের আবহাওয়া তার জানান দিচ্ছে। বাইরে দেখুন চারিদিকটাই কুয়াশাচ্ছন্ন, তার মধ্যে সূর্যি মামা উঁকি দিচ্ছে। আমরা এখন পৌঁছে গেছি বাগডোগরা স্টেশনে। যারা আপনারা প্লেনে আসবেন তারা কিন্তু এইখানেই নামবেন। আর এরপর থেকেই শুরু হয়ে যাচ্ছে সুদূর বিস্তৃত চা বাগান। চারিদিকটাই সবুজ, আর কে যেন কতটা সুন্দরভাবে সারি সারিভাবে লাগিয়ে রেখেছে চা। আমরা এখন পৌঁছে গেছি শিলিগুড়ি স্টেশনে। প্রথমে যেমন আমাদের প্ল্যানিং ছিল আমরা শেয়ার কারে করেই পিলিং যাব, সে মতো আমরা পৌঁছে গেলাম শেয়ার কারে স্টেশনে। বর থাকার অ্যাডভান্টেজ, ব্যাগগুলো কিন্তু আমাকে বইতে হলো না, ওই সব নিয়েছিল, আমিও নিয়েছিলাম 2টো, আর বাকিগুলোও। শেয়ার কারের জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করার পরেও যখন গাড়ি ছাড়লো না, তখন আমাদের আরেকটা অল্টারনেটিভ ওয়ে খুঁজতে হলো। মানে ভগবান হয়তো চায়নি যে আমরা শেয়ার কারে করে যাই, তাই জন্য আমরা আবার কিছুক্ষণ অপেক্ষা করার পর একটা গাড়ি বুক করলাম। আর সৌভাগ্যবশত সে গাড়িটা আমরা পেয়েও গেলাম, আর আমাদের বাজেটের মধ্যে। শেয়ার কারে গেলে আপনারা শিলিগুড়ি থেকে পিলিং পর্যন্ত আপনাদের কস্ট পড়বে পার হেড 500 টাকা করে। সেক্ষেত্রে শিলিগুড়ি স্টেশন থেকে বেরিয়ে এসে যে পেট্রোল পাম্প আছে তার অপোজিটেই পিলিংয়ের গাড়িগুলো দাঁড়িয়ে থাকে, কিন্তু এই গাড়ির সংখ্যা হাতে গোনা 2-1টা। সবসময় আপনারা পিলিংয়ের শেয়ার কার কিন্তু পাবেন না। আমরা প্ল্যানিং করে এসেছিলাম আমরা শেয়ার কারে করে পিলিংয়ে যাব, আর সেই মতো গাড়ি ছাড়ার কথা ছিল 9টা। কিন্তু দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর 1-2 ঘন্টা পরেও কিন্তু গাড়িটা ছাড়েনি। সে কারণেই আমরা গাড়িটা ছেড়ে অন্য গাড়ি বুক করে বা রিজার্ভ কার করে যাওয়ার প্ল্যান করলাম। পাহাড়ে ঘুরতে যাওয়ার সবথেকে আনন্দের এবং সবথেকে দৃশ্যমান যে জায়গাটা, সেটা গাড়ির মধ্যেই পাওয়া যায়। আপনি যখন পাহাড়ের বুক চিরে নিজের গন্তব্যের দিকে পৌঁছবেন, আপনার চারপাশে তিস্তা আপনাকে ছোঁয়া দেবে। তিস্তার যে বিধ্বংসী রূপ, সেই রূপ আমাদের চোখে পড়ল। কি অসাধারণ সৌন্দর্য তিস্তার পাশে এই পাহাড়ের সারিগুলো, কি লাগছে। পৌঁছচ্ছি আমরা পিলিংয়ের উদ্দেশ্যে। রাস্তা যথেষ্ট ভালো, তবে মধ্যিখানে একটুখানি রাস্তা খারাপ ছিল। তিস্তাতে বন্যার কারণে ওই রাস্তাটা খারাপ হয়েছে। গাড়ির দাদা বলল যে রাস্তাটা আগে ভালো ছিল, বন্যা হয়ে যাওয়ার পর থেকে এখানে অনেক যানজট তৈরি হচ্ছে। যাই হোক, আমরা সিকিম বর্ডার ক্রস করছি। ওয়েলকাম টু সিকিম, এই বোর্ডটা দেখার পরে খুব আনন্দ হলো। যাই হোক, পশ্চিমবঙ্গ থেকে পেরিয়ে এবার আমরা সিকিমের দিকে যাচ্ছি। চেকপোস্ট পেরিয়েই আমরা পৌঁছলাম শুরুতে একটা ব্রেকফাস্টের দোকানে। সকাল থেকে বেরিয়েছিলাম, খুব খিদে পাচ্ছিল, এবং ড্রাইভার দাদাকে বারবার বলছিলাম যে ব্রেকফাস্টের একটা দোকানে দাঁড় করাতে হবে, কারণ খুব খিদে পেয়ে গেছে। ড্রাইভার দাদা তার চেনা জানা একটা দোকানে আমাদেরকে দাঁড় করালো। জায়গার আশেপাশটা এত সুন্দর আর এতটাই প্রাকৃতিক সৌন্দর্য দিয়ে ঘেরা, দেখে মন জুড়িয়ে যাচ্ছিল। যাই হোক, খুব খিদে পাচ্ছিল, একটু করে ব্রেকফাস্ট করে নিলাম।
যাওয়ার রাস্তাতে আমরা একটু দাঁড়িয়েছিলাম কিছু খাওয়ার জন্য। ভেবেছিলাম মোমো খাবো, বাট এখনো মোমো পাওয়া যাচ্ছে না। এখান থেকে জাস্ট ভিউটা দেখো, নিচে তিস্তা বয়ে যাচ্ছে আর ওপরে পাহাড়। এটা আমাদের গাড়ি, আমরা এই গাড়িটাই করে ফিলিং যাচ্ছি। সুন্দর রোড, পুরো ল্যান্ডস্লাইড এরিয়া হয়েছে, এইদিকে ভিউটা জাস্ট সাধারণ। রেস্টুরেন্ট থেকে দেখা যাচ্ছে যে রাস্তার কাজ এখন চলছে আর পাশ দিয়েই তিস্তা নদী বয়ে চলেছে। তিস্তা নদীর এই ভয়াবহ রূপ দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছি আমাদের গন্তব্যস্থল পেলিংয়ের দিকে। চারিদিকের প্রাকৃতিক সৌন্দর্য দেখলে আপনার মন ভরে যাবে। আপনাদের জন্য রইল যাত্রাপথে কিছু প্রাকৃতিক সৌন্দর্যের ভিডিও, দেখলে আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। কাল রাতে ট্রেনে উঠেছিলাম আর আজকে এখন ঘড়িতে প্রায় 11টা বাজে। এতটা জার্নি করার পরও যখন চারিদিকটা এতটা সুন্দর ভিউ, যা দেখে তোমার এত ট্রেনের ক্লান্তি এক নিমিষে কোথায় দূর হয়ে যাবে সে বুঝতেও পারবে না। চারিদিকের ভিউ দেখতে দেখতে আমরা রাস্তায় একবার দাঁড়িয়েছিলাম ব্রেকফাস্ট করার জন্য। ব্রেকফাস্ট করেই আবার বেরিয়ে পড়লাম আমরা আমাদের গন্তব্যস্থলের দিকে। আপনাদের শিলিগুড়ি থেকে পেলিং যেতে গাড়িতে প্রায় 6 ঘন্টা মতো টাইম লাগবেই। আমাদের এই গাড়িতে কস্ট পড়েছিল 2500 টাকা। কিন্তু এই 2500 টাকা তখনই পসিবল যদি আপনি গাড়িটা আপনার পরবর্তী সাইট সিনের জন্য বুক করেন। না হলে আপনারা যদি শিলিগুড়ি থেকে পেলিংয়ের গাড়ি বুক করে যান তাহলে আপনাদের মিনিমাম কস্ট পড়বে 4 থেকে 4500 টাকা। সিজনে চেঞ্জে সে আবার 6 থেকে 7000 টাকাও হয়ে যায়। আমরা যেহেতু এই গাড়িটা আমাদের পরবর্তী দুদিনের সাইট সিনের জন্য বুক করেছিলাম, সে কারণে আমাদের 2500 টাকা পড়েছিল। না হলে এই কস্টটা আমাদের আরও বেশি পড়তো। আমরা যে ড্রাইভার দাদাকে বুক করেছিলাম সেই ড্রাইভার দাদার নাম এবং ফোন নাম্বার আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। আপনারা চাইলে ওনাকেও বুক করতে পারেন। উনি খুব ভালো করে আপনাদেরকে সব জায়গাগুলো চিনিয়ে দেবেন। এমনকি উনি বাংলাও বুঝতে পারেন, আবার হিন্দিতেও বুঝতে পারেন, তাতে আপনাদের কোনো সমস্যা হবে না। যেতে যেতে রাস্তার মাঝখানে এরকম একটা টানেল পড়বে, দেখে ভয় লাগলেও ভেতরে লাইট দেওয়া আছে, কোনো অসুবিধা নেই। আমার তো খুব ভয় লাগছিল। যাই হোক, অন্ধকার কাটিয়ে আমরা আবার দিনের আলোতে ফিরে এলাম। আর বেশিক্ষণ লাগবে না, এখান থেকে আর 2-2.5 ঘন্টা লাগবে পেলিং। যেহেতু আমরা একজন ড্রাইভার দাদাকেই বুক করেছিলাম, তাই জন্য আমরা আজকে যেতে যেতেই 2টো সাইট সিন দেখে যাব। এতে একটু কষ্ট হয়, কিন্তু এতে সুবিধা একটু বেশি, কারণ পরের দিনের বাকি সাইট সিনগুলো তাহলে আপনি একটু ভালো করে দেখতে পারবেন। আর এই যে সাইট সিনগুলোর কথা বলছি সেটা হলো আপনার যাওয়ার পথেই পড়বে, তাই একদিনে কভার করে নেওয়াটাই ভালো। তাই জন্য আমরা যাওয়ার সময় একটা বার্ড পার্কে দাঁড়াবো আর সেটাও আপনাদের দেখাবো। আর রাস্তার পাশে যেতে যেতে এই সুন্দর ঝর্ণাগুলো মিস করলে চলবে না। আমরা যারা এই সমভূমিতে থাকি এখানে বিল্ডিং ছাড়া কিছু দেখতে পাই না, তার জন্য এই ছোট ছোট ঝর্ণাগুলো আমাদের কাছে স্পেশাল। রাস্তার মাঝখানে মাঝে মাঝে আমরা দাঁড়িয়ে পড়ছিলাম, কারণ এত সুন্দর পাহাড়ের ভিউ আমরা আগে দেখিনি। এর আগে দার্জিলিং, কালিম্পং, চারখোল, লাভা, লোলেগাঁও রিসব অনেক জায়গাতে গিয়েছি, কিন্তু সিকিমের মতো এত সুন্দর ভিউ এর আগে আমি কোথাও থেকে পাইনি। যাই হোক, আমরা এখন পৌঁছে গেছি আমাদের পেলিংয়ের সাইট সিন একটা বার্ড পার্কে। চলুন আপনাদেরকে এই বার্ড পার্কটা চারিদিকটা ঘুরে দেখায়। চারিদিকটা এতটা সুন্দর, এত বড় বড় গাছ, আর এখানে পাখিগুলোকে খাঁচার মধ্যে বন্দি করার থেকে ছেড়ে রাখা হয়েছে। এইটা একটা খুব ভালো জিনিস। চারিদিকে অনেক দূরে নেটের ব্যারিকেড দেওয়া আছে, যাতে পাখিগুলো মুক্তভাবে এই পার্কের মধ্যে ঘুরতে পারে। তার থেকেও বেশি ভালো কি, এখানে পাখিগুলোকে তাদের নিজের জীবনের মতো করে সুন্দরভাবে যাতে তারা বাসা বানিয়ে থাকতে পারে সেই ব্যবস্থা করে দেওয়া আছে। এখানে আর্টিফিশিয়াল গাছ থেকে
পাখিদের জন্য সুন্দর করে নানান থাকার ব্যবস্থা করা আছে। আর এই যে ছিল দেখুন কালারফুল একটা ব্রিজ, দেখেই সুন্দর লাগছে। আর এইখানে দেখুন পার্কের মিডিলে এত বড় একটা গাছের, না এই আর্টিফিশিয়াল গাছের কথা বলেছিলাম না, এটাই। আর এখানে দেখুন সব পাখিগুলো বসে বসে খাচ্ছে। এখানে আপনি যদি নিজের হাতে করে পাখিদেরকে খাওয়াতে চান সেটাও আপনি করতে পারেন। পাখিগুলো কিন্তু ভয়ে দূরে পালিয়ে যায় না, দেখতেই পাচ্ছেন চারিদিকেই বসে আছে। আমি কতটা কাছে চলে গেলাম তাও কিন্তু ভয় পেয়ে পালিয়ে যাচ্ছিল না। আমার হাজব্যান্ড তো আবার হাত থেকে পাখিকে খাওয়াচ্ছিল। পার্ক ঘোরা কমপ্লিট হয়ে গেছে, আর দাঁড়াবো না। ড্রাইভার দাদা বলেছিল যে আরেকটা মনেস্ট্রি দেখার কথা, কিন্তু শরীর আর টানছে না। কাল সেই কখন বিকেল থেকে বেরিয়েছিলাম, আর আজকে বিকেল হয়ে গেল। তাই আর দেরি না করে আমরা চলে এলাম আমাদের হোটেলে। চলুন এই হোটেলের বাইরের ভিউটা আপনাদেরকে দেখাই, আর ভেতরের ভিউটা অবশ্যই দেখাবো। আমার হাজব্যান্ড চেক ইন করছিল, আর আমি হোটেলের চারিপাশটা ঘুরে দেখছিলাম। সামনেই ছিল পুলিশের পিকেট পয়েন্ট, তাই জন্য সেফটি নিয়ে কোনো ইস্যু নেই। আর আমি ভিডিও করছিলাম, আর ওখানে একজন পুলিশ ঘুরছিলেন। আর এই যে দেখো আমাদের হোটেল লাদাখ হাউস। আর চলো এরপর ভেতরে যাওয়া যাক। প্রথমে এসে আমি একটু অবাকই হয়েছিলাম, কারণ আমরা যখন হোটেল বুক করেছিলাম সেখানে দেখেছিলাম 3টে ফ্লোর, আর এখানে এসে দেখি একটাই তালা। তাহলে ভাবলাম আমাদের সাথে কি ফ্রড হলো। তারপরে দেখলাম আমরা যেখানে এলাম তার নিচে সব আন্ডারগ্রাউন্ডে সব রুমগুলো আছে, মানে উপরেই রিসেপশন আর নিচে নিচে আপনাদের রুমগুলো। যাই হোক, আমরা একটা ভিউ রুম নিয়েছিলাম। এরপরে চলুন রুমটা আপনাদেরকে দেখি। আমরা যে রুমটায় ছিলাম এটা ছিল কাঞ্চনজঙ্ঘার ভিউ রুম, আর এই রুমটার কস্ট ছিল পার ডে 3000 করে, উইথ ফুড, মানে ব্রেকফাস্ট আর ডিনার। লাঞ্চটা আপনাকে বাইরে থেকে করতে হবে, যেহেতু আপনি সাইট সিন করবেন সে কারণে বাইরেই লাঞ্চটা করতে হয়। এখানে শুধু ব্রেকফাস্ট আর ডিনারটা ইনক্লুড ছিল। অবস্থাটা দুটো ব্ল্যাঙ্কেট ঢাকা দিয়ে, আরেকজনের অবস্থাটা পুরো বের করে গেছে। দুটো ব্ল্যাঙ্কেট নিয়েছে, তাও ঠান্ডা লাগছে। আর এখানে সিনেমা চলছে। এগুলো আমাদের রুম, যেটা আসার সঙ্গে সঙ্গে ছড়িয়ে ছিটিয়ে গেছে, তাই আমরা রুম থেকে বেরোইনি। -3 ডিগ্রি টেম্পারেচার পুরো জমে গেছে। বাইরেটা এত ঠান্ডা ভেবেছিলাম বেরোবো না, কিন্তু এত টাকা দিয়ে ঘুরতে এসে রুমে বসে থাকবো বলে তো আসিনি। চলুন -3 ডিগ্রি টেম্পারেচারে হোটেলের পাশাপাশিটা একটু ঘোরা যাক।
সন্ধে হয়ে গেছিল আর আমাদের পেয়ে গেছিলো খিদে, তাই ভাবলাম পাহাড়ে এসেছি মোমো ট্রাই করব না সেটা তো হতেই পারে না। তাই জন্য এর পাশেই আমাদের একটা রেস্টুরেন্ট ছিল, সেই রেস্টুরেন্টে চলে গেলাম মোমো ট্রাই করব বলে। চলুন আপনাদেরকে চারিপাশটা ঘুরে দেখাই। আমরা যে হোটেলে স্টে করেছিলাম তার পাশাপাশি অনেকগুলো হোটেল আছে আর মার্কেটও আছে, আর আপনারা চাইলে বাঙালি রেস্টুরেন্টও আছে, সেগুলো আপনারা একবার দেখে নিতে পারেন ঘুরে ঘুরে। আমরা এখন চলে এসেছিলাম হোটেল বলবো না, ছোট্ট একটা রেস্টুরেন্ট বিগ বাউলে। এখানে আপনারা মোমো, ডাম্পলিং সব কিছু পেয়ে যাবেন, সব রকমের। আর ওই যে দূরে দেখা যাচ্ছে আমাদের হোটেলের খুবই পাশে, খুব একটা দূরে নয়। আমরা গিয়ে অর্ডার করেছিলাম চিকেন মোমো। রেস্টুরেন্ট বা বাড়ি, পাহাড়ের সব কিছুই কিন্তু খুব সাজানো আর গোছানো, এটা না বললেই নয়। বাড়ির ভেতরটাও যেমন সাজানো তেমন বাইরেটাও ফুলের গাছ দিয়ে ভরানো থাকে বাড়িগুলো। যাই হোক, গরম গরম মোমো পেয়ে -3 ডিগ্রি টেম্পারেচারে আমার মন তো আনন্দে ভরে উঠেছে। যাই হোক, আমাদের মোমো খাওয়া কমপ্লিট হয়ে গেছে। আজকে রাতে গিয়ে হোটেলে ডিনার করব। আর যেহেতু হোটেলের রাঁধুনি বাঙালি, সেই কারণে আমাদের হোটেলে খাওয়ার দাওয়া সম্পর্কে নিশ্চিত ছিলাম যে রাতের খাওয়া দাওয়াটা ঠিকঠাক হবে। চলুন আজকে রাতের মতো ঘুমিয়ে পড়ি, কাল সকালে কোথায় কোথায় ঘুরলাম